চাঁদাবাজির রাজনৈতিক অর্থনীতিটা বোঝা, সেটাকে আমাদের রাজনীতিবিদ বিশেষ করে রবিউল আলমের মতো রাজনৈতিক নেতা যিনি মাঠ থেকে আজকে মন্ত্রী পর্যায়ে এসেছেন, তিনি বা তার মতো রাজনীতিকরা বোঝার চেষ্টা করছেন কেন পরিবহন খাত থেকে শুরু করে ফুটপাতের হকার, হাট ঘাট সর্বত্র চাঁদাবাজির মতো একটা ইনফর্মাল ইকোনমি গড়ে উঠেছে এবং সব সরকারের আমলে এই ইকোনমির হোতারা শক্তিশালী হয়েছেন। বিএনপি নিজেও চাঁদাবাজির মতো বিষয়ে বড় রকমের অভিযুক্ত, তবু চাঁদাবাজির এই ইনফর্মাল চক্রকে বুঝে ভাঙার চেষ্টা করবে নতুন সরকার, নাকি চাঁদাবাজির এমন নতুন সংখ্যা হাজির করবে? শেখ রবিউল আলম যোগাযোগ মন্ত্রী হওয়ার পর থেকে এই আলোচনায় আছেন পরিবহন খাতের অন্যতম সংকট চাঁদাবাজি নিয়ে। তার দলের এবং সরকার প্রধান যখন চাঁদাবাজির পক্ষে জিরো টলারেন্স, তখন তিনি এই চাঁদাবাজিকে সমঝোতা বলে এর পেছনে যুক্তি দিচ্ছেন মসজিদে যে আমরা চাঁদা দেই, রিহ্যাবে যে আমরা টাকা দেই, সেগুলো আসলে কি ঠিক এই ধরনের মন্তব্যের মাধ্যমে। বাংলাদেশে আমরা জানি পরিবহনের চাঁদাবাজি এই শব্দবন্ধটির সঙ্গে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গত 2 থেকে আড়াই দশক ধরে দেশের প্রতিটি মানুষ, বিশেষ করে যারা সড়ক পথের যাত্রী কিংবা পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত, তারা হাড়ে হাড়ে জানেন এই শব্দের ভার কতটা। তাদের কাছে চাঁদাবাজি কোনো অন্য মানে নেই। এর সোজা অর্থ টাকার বিনিময়ে সুবিধা কেনা। এটি কোনো পারস্পরিক শ্রদ্ধাবোধ বা সমঝোতার ভিত্তিতে দেওয়া উপহার নয়, বরং এটি হলো এক ধরনের জবরদস্তি, ভয় আর বাধ্যবাধকতার নামান্তর বলা যেতে পারে। নয়া মন্ত্রী কল্যাণ ট্রাস্টের যে দোহাই দিচ্ছেন, সেই কল্যাণ ট্রাস্টের নামে তোলা হাজার হাজার কোটি টাকা আসলে কার কল্যাণে লাগে? শ্রমিকদের ঘামে ভেজা টাকা কার পকেটে যায়? মালিক পক্ষের নামে তোলা চাঁদার গন্তব্য কোথায়? যদি তর্কের খাতিরে ধরেও নিই যে টাকাটা সমঝোতার ভিত্তিতে নেওয়া হচ্ছে, তাহলে সেই সমঝোতার সুফল কেন মাঠ পর্যায়ের শ্রমিকরা পান না? কেন আজও একজন পরিবহন শ্রমিককে দৈনিক 14 থেকে 18 ঘন্টা হাড় ভাঙ্গা খাটুনি খাটতে হয়? এত কল্যাণ তহবিল থাকার পরও কেন একজন শ্রমিকের ন্যূনতম সম্মানজনক পারিশ্রমিক জোটে না? জোটে যে না, সেটা তো আমরা কোভিডের সময়টিতে দেখলাম যে হাজার হাজার শ্রমিককে না খেয়ে থাকতে। বাস্তবতা হলো এই তথাকথিত কল্যাণ ফান্ডের নাম দিয়ে শ্রমিকের সন্তানের ভালো শিক্ষার ব্যবস্থা হয় না, দুবেলা পুষ্টিকর খাদ্যের সংস্থান হয় না, এমনকি তাদের গলায় ঝোলানোর জন্য যে একটা প্রাতিষ্ঠানিক আইডি কার্ড, সেটাও জোটে না। তাহলে প্রশ্ন জাগে, শ্রমিক কল্যাণ আসলে কি এবং কার জন্য এই কল্যাণ? সড়কে যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন এই কল্যাণ ফান্ডের টিকিটিও তো খুঁজে পাওয়া যায় না। কোনো সংস্থা এসে শ্রমিকের হয়ে মামলা লড়ে না, উল্টো চালক এবং হেল্পারকে পালিয়ে পালিয়ে জীবন কাটাতে হয়। অথচ মালিকদের মধ্যে যারা রাঘব বোয়াল, যাদের রাজনৈতিক দাপট আছে, তাদের এক আধটা বাস দুর্ঘটনার শিকার হলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে প্রশাসন সবাই তাদের দরজায় হাজির হয়। কিন্তু তিলে তিলে জমানো পয়সায় কেনা একটা মাত্র বাসের মালিক যখন বিপদে পড়েন, তখন তার পাশে কেউ দাঁড়ায় না। এই বৈষম্যই বলে দেয় কল্যাণ শব্দটি এখানে কেবলই একটা সাইনবোর্ড। একটু পরিসংখ্যানের দিকে নজর দিই। 2024 সালের 5 মার্চ টিআইবির একটি গবেষণা বলছে, দেশে ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনি বাস থেকে বছরে প্রায় 1059 কোটি টাকার চাঁদাবাজি হয়। বিশাল অঙ্কের টাকার ভাগিদার কারা? গবেষণায় উঠে এসেছে দলীয় পরিচয়ধারী ব্যক্তি, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বিআরটিএর অসাধু কর্মকর্তা, মালিক শ্রমিক সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই চাঁদার নাটাই ছিল ক্ষমতাসীন দলের নেতাদের হাতে। সরকার পরিবর্তনের পর, অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর, সাধারণ মানুষ আশা করেছিল এই সংস্কৃতির পরিবর্তন হবে, কিন্তু দৃশ্যত তা কেবল হাত বদল হয়েছে। অভিযোগ রয়েছে এখন এর নিয়ন্ত্রণ চলে গেছে বিএনপিপন্থী পরিবহন নেতাদের হাতে। দেশের বৃহৎ বাস কোম্পানিগুলোর 92% রাজনৈতিক ছত্রছায়ায় চলে। যখন সে ক্ষমতাসীন, তখনই সে এই খাতের ধারক বাহক। আর ঠিক এরকম একটি অবস্থায় ক্ষমতাসীনদের সর্বোচ্চ একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে চাঁদাবাজিকে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যায়িত করছেন
তা দুর্নীতির পক্ষে সাফাই গাওয়া ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি প্রশ্ন তুলেছেন, একদিকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের নীতির ঘোষণা দিচ্ছেন, আর অন্যদিকে তার মন্ত্রিসভার সদস্য চাঁদাবাজিকে সরলীকরণ করছেন। এটা কি সরকারের দ্বিমুখী আচরণ নয়? আর পরিবহন বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক শামসুল হক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একটা ভিন্ন প্রশ্ন তুলেছেন যে আপনি যাকে চাঁদা বলছেন বা কল্যাণ খরচ বলছেন, এই টাকাটা আসে কোথা থেকে? ভোক্তার পক্ষের টাকাই কি দিন শেষে এই সমঝোতার টাকা? কারণ আকাশ থেকে তো আর টাকা পড়ে না। বাস মালিকরা যখন রাস্তায় নামার জন্য চাঁদা দেন, টার্মিনালে ঢোকার জন্য টাকা দেন, তখন তারা সেই খরচ উসুল করেন যাত্রীদের ভাড়ার মাধ্যমে ভোক্তার কাছ থেকে। পণ্য পরিবহনে যে চাঁদা তা আসে চাল, আলু কিংবা সবজির দাম বাড়িয়ে দিয়েই। বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান এক্ষেত্রে একটি যৌক্তিক প্রশ্ন তুলেছেন। জনগণ সরকারকে রোড ট্যাক্স দিচ্ছে, টোল প্লাজায় টোল দিচ্ছে, তাহলে সড়কে দাঁড়িয়ে আলাদাভাবে কেন টাকা নেওয়া হবে? এটি তো দ্বৈত কর ব্যবস্থা বা ডাবল ট্যাক্সেশন হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি তদন্তে দেখা গেছে কেবল ঢাকা শহরেই 53টি টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় 2.5 কোটি টাকার চাঁদাবাজি হয়, মাসে যা প্রায় 80 কোটি টাকা। এই বিশাল অঙ্কের কালো টাকা অর্থনীতির মূল স্রোতকে ব্যাহত করছে এবং মুদ্রাস্ফীতিকে উস্কে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে চাঁদাবাজির রাজনৈতিক অর্থনীতিটা বোঝা। সেটাকে আমাদের রাজনীতিবিদ, বিশেষ করে রবিউল আলমের মতো রাজনৈতিক নেতা, যিনি মাঠ থেকে আজকে মন্ত্রী পর্যায়ে এসেছেন, তিনি বা তার মতো রাজনীতিকরা বোঝার চেষ্টা করছেন কেন পরিবহন খাত থেকে শুরু করে ফুটপাতের হকার, হাট ঘাট সর্বত্র চাঁদাবাজির মতো একটা ইনফর্মাল ইকোনমি গড়ে উঠেছে। এবং সব সরকারের আমলে এই ইকোনমির হোতারা শক্তিশালী হয়েছেন। বিএনপি নিজেও চাঁদাবাজির মতো বিষয়ে বড় রকমের অভিযুক্ত। তবু চাঁদাবাজির এই ইনফর্মাল চক্রকে বুঝে ভাঙার চেষ্টা করবে নতুন সরকার, নাকি চাঁদাবাজির এমন নতুন সংখ্যা হাজির করবে? এই সিদ্ধান্ত বিএনপিকেই এখন নিতে হবে। টিআইবির মতে এটি সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষজ্ঞরা বলছেন 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন কিংবা 2024-এর জুলাই অভ্যুত্থান সবকিছুর মূলে ছিল অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ। সেই ক্ষোভের বারুদ যদি সরকার বুঝতে ব্যর্থ হয় তবে তা চরম রাজনৈতিক অদূরদর্শিতা। মন্ত্রী যখন বলেন যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে, তখন তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে ক্ষমতার অপব্যবহার একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই মানসিকতা লালন করে কি আদৌ রাষ্ট্র সংস্কার সম্ভব? ক্ষমতার পালাবদল কিংবা ধারাবাহিকতা নিয়ে জাতীয় পর্যায়ে যতই আলোচনা হোক, তৃণমূলের বার্তা অনেক বেশি স্পষ্ট। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আমাদের সামনে এক গভীর সতর্ক বার্তা দিয়েছে। সেখানে বিএনপি হয়তো সরকার গঠন করেছে, কিন্তু অনেক কেন্দ্রে তাদের জয়ের ব্যবধান ছিল খুবই সামান্য। আর জয়ের ব্যবধানের মূল কারণ কিন্তু সেই চাঁদাবাজির শব্দবন্ধটি। তাই সরকারি কর্তাদের মনে রাখতে হবে, সমঝোতা হতে পারে আইনের সঙ্গে, সমঝোতা হতে পারে জনকল্যাণের সঙ্গে, কিন্তু অপরাধের সঙ্গে সমঝোতা করে কোনোদিন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। মনে রাখতে হবে, জনগণ চুপ করে থাকে ঠিকই, কিন্তু তারা সব মনে রাখে এবং সময় মতো তাদের রায় জানিয়ে দিতে ভুল করে না। অতীত অভিজ্ঞতা খুব পেছনের না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।